আপনারা দেখছেন সেনকোপল প্রেজেন্টস রূপসী বাংলার অপরাজিতা পাওয়ার্ড বাই মাতৃভূমি প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড। আমাদের আজকের বিভাগ শিক্ষা। এই শিক্ষা বিভাগের আমাদের 3 নম্বর অপরাজিতা বর্ধমানের স্বল্পা দাস। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটি পরীক্ষাতেই বর্ধমান জেলায় প্রথম স্থান অধিকার করে স্বল্পা দাস। না, এটাই ওনার অ্যাচিভমেন্টের জায়গা নয়। মাত্র 9 মাস বয়সে একটা সামান্য বিপত্তিতে পুরো বদলে যায় ওনার জীবনের পথচলা। কিন্তু কিভাবে কাঁপছে, আমার মনে হয় সরাসরি ওনার মুখ থেকে শোনাটাই বোধহয় ভালো। তানিয়া অলরেডি পৌঁছে গেছে বর্ধমানে, চলুন আমরাও চলে যাই। আমরা এখন আছি বর্ধমানের নতুন পল্লীতে। এসেছে আমাদের আজকের শিক্ষা বিভাগের অপরাজিতা স্বল্পা দাসের বাড়িতে। মাত্র 8 মাস বয়সে স্বল্পা স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়ে। তার বাবা মা তাকে এনআরএসে নিয়ে যান এই ভেবে যে অপারেশনের পর স্বল্পা আর 5টা বাচ্চার মতোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে। কিন্তু অপারেশনের ফল হয় সম্পূর্ণ উল্টো। অপারেশনের পর স্বল্পার নিম্নাঙ্গ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। তার বাবা মা শেষ চেষ্টা করতে স্বল্পাকে বেরোয় নিয়ে দেন। সেখানেও ডাক্তাররা তার বাবা মাকে জানিয়ে দেন স্বল্পা কোট আনকোট লস চাই। তারপর স্বল্পা যখন আস্তে আস্তে বড় হলো, এই তার শারীরিক প্রতিবন্ধকতা সম্পর্কে বুঝতে পারলো, জানতে পারলো, তখন তার মনের অবস্থা কি হয়েছিল। আসলে দেখো, আমি যখন ছোট ছিলাম, একদমই ছোট ছিলাম, তখন তো এই ব্যাপারে কোনো বোধ আমার ছিল না, অতএব আমি সেটা বুঝতে পারিনি। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, যখন আমি স্কুলে ভর্তি হলাম, তখন হ্যাঁ একটু একটু অনুধাবন করতে পারছিলাম যে আমি আর 5 জনের মতো নই। কারণ ওরা ছুটি করতে পারে, খেলাধুলো করতে পারে, সেখানে আমাকে এক জায়গায় বসে থাকতে হয়। আমার বাড়ির লোক কখনোই বুঝতে দেয়নি যে তুমি অন্যদের থেকে আলাদা। তো আস্তে আস্তে আমার যে সমস্ত প্রতিবন্ধকতা ছিল, বাধা বিঘ্ন ছিল, সেগুলোকে অতিক্রম করার চেষ্টা করতাম। তবে হ্যাঁ, একটা সময় যখন একটুখানি খারাপ লাগতো, যখন বয়সের নিরীক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই সময় সেই ফিলিংসটা একটু হলেও আলাদা। তখন আমি বেছে নিলাম কবিতা লেখা। মাধ্যমিকে লেটার নিয়ে পাশ করেছো, উচ্চ মাধ্যমিকে বর্তমানে মেয়েদের মধ্যে প্রথম হয়েছো, তো পড়াশোনা নিয়ে কিছু বলো। তখন আমার অবসর সময়ের সঙ্গী ছিল বই। আমি যখন মাধ্যমিক দিই, আমি তখন দিনে হয়তো 4 থেকে 5 ঘন্টা পড়তাম। কোনো প্রেশার ছিল না, ভালোবেসে পড়া এই ব্যাপারটা ছিল বলেই হয়তো রেজাল্টটা যতটুকু হোক ভালো করার করতে পেরেছি। আমার প্রথম পড়াশোনায় বাধা, প্রতিবন্ধকতায় বাধা যেটা এলো, সেটা হলো যে আমি ভূগোল নিয়ে পড়তে পারবো না, কারণ আমাকে সবসময় হুইল চেয়ারেই থাকতে হতো। এবং সেই সময় উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় আমার শারীরিক প্রবলেমটা খুব বেশি বেড়ে গেছিল, কারণ আমার একটা কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং আমার তখন ইউরিন প্রবলেম খুব বেশি পরিমাণে দেখা দিয়েছিল, প্রায় জ্বর হতো। আমি জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার মনে হচ্ছে আমি বেডে শুয়ে শুয়ে পরীক্ষা দিচ্ছি, এমন অবস্থা হয়ে যাবে উচ্চ মাধ্যমিক। এবং সেই সময় থেকে আমাকে ক্যাথেটার নিতে হয়েছিল। প্রথমত আমি ক্যাথেটার নিতে খুব একটা রাজি ছিলাম না, কেমন একটা ভয় কাজ করেছিল। এই প্রথম জীবনে ভয় পেলাম, আমি কোনো কিছুকে ভয় পেতাম না, এবং এটা যেন আমার শরীরের একটা কৃত্রিম অঙ্গ হলেও এখন আমার প্রাকৃতিক অঙ্গের মতোই হয়ে গেছে। স্টুডেন্টের সাথে টিচার স্বল্পা দাসের সম্পর্ক কিরকম? টিচার স্বল্পা দাসের থেকেও আমি যেটা ভাবি যে আমার ডেজিগনেশন হওয়া উচিত ফ্রেন্ড স্বল্পা দাস। এটাকে আমি পেশা হিসেবে নিতে পারি না, এটা মনে হয় এটা আমার নেশা, এটা আমার একটা ভালো লাগা, এটা আমার ভালোবাসা। টিচার যদি থাকি ওদের কাছে, তাহলে একটা কোথাও যেন একটা গ্যাপ, একটা দূরত্ব, একটা বিশাল খারাপ সৃষ্টি হয়ে যাবে। আমি সেটা চাই না, কারণ জেনারেশন গ্যাপটা একটা আছে, তাহলে ওদের থেকে আমার দূরত্ব দিন দিন বেড়ে যাবে। ভালো করে বোঝানোর চেষ্টা করি, আমরা ওদের সাথে বন্ধুর মতন মেশার চেষ্টা করি। আমরা থিওরিটা এই যে সপ্তাহে 6 দিন 5 দিন পড়াবো, একদিন পড়াবো। স্বল্পা, তোমরা শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এনজিও খুলেছো, সেখানে কি কি কাজ হয়? হ্যাঁ, আমাদের একটা এনজিও আছে, রামকৃষ্ণ ওয়েলফেয়ার সোসাইটি। এই এনজিওটার বয়স হয়েছে প্রায় 7 বছর, এবং আমি যখন এমএ পড়ি সেই সময় এই এনজিওটা করা হয়। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করা প্রথম কথা, আর দ্বিতীয় কথা, যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো আসছে তারা দেবে, তার জন্য তাদেরকে প্র্যাকটিস টিচিং দেওয়া। এখনো অনেক জায়গায় প্রতিবন্ধী ছেলেমেয়ে জন্মালে তাদেরকে অভিশাপ বলে দূরে সরিয়ে রেখে দেয়, সমাজের মুখ চলে তাদেরকে আসতে দেয় না। তো এই মনোভাবটা যেন তারা কাটিয়ে উঠতে পারে, তারা নিজেদের লড়াই যেন নিজেরা লড়তে পারে, সেইটাই
আমরা এর মাধ্যমে করার চেষ্টা করছি। স্বরূপা, তুমি তো বললে যে তুমি চেয়ার ক্যাটটা তোমার সর্বক্ষণে তার সঙ্গী। তাছাড়াও তুমি তোমার দৈনন্দিন জীবনে ধরো শোয়া, বসা, ঘুমানো, খাওয়া, এই কাজগুলো কি করে করো? হ্যাঁ, মানে হুইলচেয়ার ক্যাথেটার যেমন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, কিন্তু একদম যেমন সিঁড়ি থেকে নামা ওঠা বা কোথাও গিয়ে বসানো, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বসা, সেটা আমাকে কারো কোলে কোলে করেই এই ব্যাপারগুলো আমাকে করতে হবে। কিন্তু অবসর সময় বইও লেখো, কবিতা লেখো, প্রবন্ধ লেখো, এই বইটা তো তোমার লেখা। এখান থেকে একটা যে কোনো একটা কবিতা আমাদের পড়ে শোনাও। এটা আমার সেই সময়কারী, আমি প্রায় 8-9 বছর আগের লেখা। আমি আমি সবুজ প্রান্তরের শ্যামলিমা, আমি গগন অরণ্যের নীরবতা, আমি স্বপ্নের স্বপ্নিমা, আমি ব্যতীত কান্তার না বলা ব্যথা, আমি চঞ্চল হরিণীর চঞ্চলতা। লাস্টে আমি একটা কথাই বলবো, কোনো প্রতিবন্ধী ছেলে মেয়েকে জীবনে যদি এগিয়ে যেতে হয়, 3টে জিনিস তাকে পালন করে। প্রথম, নিজেকে প্রতিবন্ধী না ভাবা। দ্বিতীয়, বাড়ির লোকের সহযোগিতা ও ভালোবাসা। আর তৃতীয়, মনের জোর। আমি মানি না কোনো বন্ধন, প্রতিবন্ধকতার জালকে অক্লেশে করি ছেদন। আমি হারিয়ে যাব বিশ্ব মাঝে, আমি আমাকে পাবো। এর জন্য হয়তো স্বরূপার মতো মানুষেরা আমাদের সমাজের এক একটি দৃষ্টান্ত। ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে। এভাবেও বেঁচে থাকা যায়। একটা কবিতার বই অনেকক্ষণ দেখিয়েছি। হয়ে গেছে, আর একটা প্রস্তুতির পথে। স্বরূপকে শুভেচ্ছা জানাবো। আমাদের আরো অনেক অনেক এরকম ভালো ভালো লেখা যেন উপহার দেয়। আপনার যদি মনে হয় শিক্ষা বিভাগে স্বরূপা দাসী হওয়া উচিত অপরাজিতা, তাহলে সময় নষ্ট না করে আমাদের SMS করে জানান। SMS করবেন এইভাবে, চলে যান রাইট মেসেজ অপশনে, টাইপ করুন APJ, স্পেস দিয়ে লিখুন স্বরূপা দাস, পাঠিয়ে দিন 56263 এই নাম্বারে। আপনাদের সঙ্গে পরিচয় হলো আমাদের আজকে শিক্ষা বিভাগের 3 জন অপরাজিতা। আর একটা তাদের কথা মনে করিয়ে দিন, তারা হলেন অ্যাগনেস ডিসুজা, সুদেশনা সিনহা এবং স্বরূপা দাস। এই 3 জনের মধ্যে যাকে আপনার আজকের অপরাজিতা বলে মনে হবে, তার নাম টাইপ করে আমাদের SMS করে পাঠিয়ে দিন। SMS করবেন এই নাম্বারে 56263 আমাদের মোবাইল ভ্যান পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরছে রোজ।